ভারত থেকে এক চুল মাটি নেওয়ার ক্ষমতা নেই বাংলাদেশ সরকারের। এটা বাংলাদেশ সরকার ভালো করেই জানে, তারপরেও ভারতের সাথে একটা যুদ্ধ কেন খেলছিল। 30 লাখ লোক পাকিস্তানে গিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে না, 30 লাখ লোক চায়না গিয়েও বাংলাদেশের কোনো উপকার হবে না। কিন্তু ইন্ডিয়াতে গিয়ে খুব কম খরচে চিকিৎসা ভ্রমণ টমন করতে পারে। ম্যাক্সিমাম বাঙালি ভাবে ক্যালকারি ভারত, ক্যালকাটার বাইরেও বিশাল ভারত আছে। বাংলাদেশ দিয়ে ভারতের মেইনল্যান্ডে ডিস্টারবেন্স হবে, ভারতের দুর্ভিক্ষ হবে, এটা হবে না, কিন্তু বাংলাদেশের দুর্ভিক্ষ হতে পারে। আর ভারত সরকারও এটা জানে যে বাংলাদেশের ক্ষমতা নেই ভারত থেকে এক চুল মাটি নিয়ে যাওয়া। তারপরেও ভারত সরকার বাংলাদেশ নিয়ে প্রথম থেকে একটু ব্যাক ফুটেছিল। ইউনিসারের এই সিদ্ধান্তটা আওয়ামী লীগ পার্টিকে সুবিধা করে দেবে। বিএনপি জামায়াতকে সিংহাসন থেকে একটু দূরে ঠেলার জন্য ছাত্রদেরকে একটা সুযোগ করে দিয়েছে। বাংলাদেশে আরেকটা বড় সড়ো আন্দোলন হতে চলেছে। বাংলাদেশের পিকচার এখনো বাকি আছে। আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করব, আমি শিওর যে এগুলো আপনারা কখনো কথা শোনেননি। ভারত বাংলাদেশ নিয়ে উভয় পক্ষ থেকে কিন্তু বহু ফেক নিউজ ছড়ানো হয়েছে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা তথ্য দেবো যেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ভারত বাংলাদেশের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আর আপনারা আসল চিত্রটা খুঁজে পাবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছিল এবং কেন হচ্ছিল। বাংলাদেশ সরকার খুব ভালো করে জানে যে ভারত থেকে অ্যাকচুয়াল মাটি নিয়ে আসার ক্ষমতা আমাদের নেই। তারপরেও বাংলাদেশ সরকার ইচ্ছে করে ভারতের সাথে একটা যুদ্ধ ভাব করছিল। সেটা কেন, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। গত 4 মাস ধরে এরা এভাবে রং মেসেজ দিতেছে আমাদেরকে। আগামী সপ্তাহে আমি কুমিল্লা, আমার এলিয়াট গুন ব্রাঞ্চ, ওইখানে ইভেন 5,000 টাকা দেন সপ্তাহে। আমার ওইখানে আমার ফ্যামিলির অন্তত 2 কোটি টাকা আছে। আমি একটা মাছের ব্যবসা করি, মাছের প্রজেক্টের ব্যবসা করি। দৈনিক 1 কোটি টাকা লেনদেন হয়, কিন্তু 5,000 টাকা দেন আমাকে চিনি। আমার ফোন ধরে না, ম্যানেজাররা ফোন ধরে না। গভর্নর পরশুদিন বলো না টাকা যা চান তা পাবেন, এখন কেন 5,000 টাকা বলতেছে? বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে প্রায় 50,000 কোটি টাকার উপরও ঋণ খেলাপি হয়েছে। বাংলাদেশের ইকোনমিক্যাল কন্ডিশন তো আপনারা সবাই কম বেশি জানেন। তো সেই দেশে যদি 50,000 কোটি টাকার উপরেও ঋণ খেলাপি হয়, তবে সেই দেশের আর্থিক কন্ডিশন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিটা সবার সামনে এসছে আগস্ট সেপ্টেম্বরের কাছাকাছি। একটু খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে অনেক ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না, ক্যাশ নেই, এই নেই ওই নেই। এই নিয়ে কিন্তু বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন মোহাম্মদ ইউনূস স্যার ঠিক করলো যে এই জায়গা থেকে যদি ফোকাস না ঘোরানো হয় বাংলাদেশের মানুষের, তাহলে বাংলাদেশের মানুষ প্যানিক হয়ে যাবে। তারা আবার একটা আন্দোলন ক্রিয়েট করবে। সেই আন্দোলনে কিন্তু আওয়ামী লীগ পার্টির একটা সুবিধা হয়ে যাবে, তারা আবার ওই আন্দোলনের ফায়দা নেবে আর এদেরকে সাধারণ মানুষ ছুড়ে ফেলে দেবে। এটা একদম বাস্তব কথা, একটু ভালো করে ভাবলে বুঝতে পারবেন। সেই জন্য বাংলাদেশের সাধারণ মানুষের দৃষ্টিটা ঘোরাবার জন্য ভারত বাংলাদেশের সাথে একটা যুদ্ধ হতে পারে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। তাতে কি হলো, বাংলাদেশের মানুষ কিন্তু ব্যাংকিং সেক্টর বাদ দিয়ে যুদ্ধ হতে পারে এটা একটা প্যানিকের মধ্যে ছিল। কিন্তু এই প্যানিক আর কতদিন চলবে একটু ভালো করে খেয়াল করে দেখুন। বাংলাদেশের প্রশাসনিক বিভাগে যারা রয়েছে তারা কিন্তু ভারতের সাথে যুদ্ধ বা এরকম কোনো হট টেম্পার কোনো রকম মন্তব্য রাখেনি। কারা রেখেছে? যারা নিচু লেভেলের লোকজন বা পলিটিক্যাল পার্টির যারা নেতা টেতা রয়েছে তারা রেখেছে। বাংলাদেশের প্রশাসনিক কোনো উচ্চপদস্থ ব্যক্তি কিন্তু এরকম বক্তব্য রাখেনি যে আমরা ভারতের সাথে যুদ্ধ করতে পারি বা যুদ্ধ হতে পারে। কিন্তু সেটা আর কতদিন চলবে? একটা সময় হয় যুদ্ধ হবে, না হলে বন্ধ হবে। অলরেডি এটা স্থির হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের নিউজগুলো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং মেন নিউজ চ্যানেলগুলোতে, যেখানে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কতটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, জানি না এবার মোহাম্মদ ইউনূস স্যার বাংলাদেশের মানুষদের নজরটা কিভাবে ঘোরাবেন, কোন দিকে ঘোরাবেন। একটা তো ভারতের সাথে ছিল, হয়ে গেছে। মায়ানমারের সাথে যুদ্ধ করতে পারবেন না, তাহলে আরাকান আর্মি সত্যি ঢুকে পড়বে। এই নিয়ে কিন্তু ভারত বাংলাদেশে বহু মানুষ, যে বলছিলাম না, ভুল নিউজ ছড়িয়েছে। আমাদের দেশেও আমি কয়েকজন মানুষকে দেখেছি যারা ভিডিওতে বলেছিল যে আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে পড়েছে 270 কিলোমিটার, হ্যাঁ ব্যাপারটা বহুত কিছু বলেছে। আর বাংলাদেশে তো বহুত ফেক নিউজ চলেছে ভারত নিয়ে, সেটাও দেখেছি, দুটো দেশেই চলেছে। আমি কিন্তু এই ধরনের পোস্ট করিনি। আমি যেটা জানি, যেটা দেখেছি, যেটা ঠিক মনে হচ্ছে সেটা পোস্ট করেছি। এখন যাক, সেই প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে ইউনূস স্যার কোন দিকে যাবে। ইউনূস স্যারের তো আর রাস্তা নেই কারোর সাথে যুদ্ধ খেলার। এবার যার সাথে যুদ্ধ খেলতে যাবে সে হয়তো যুদ্ধে লেগেই পড়বে। তাই এই প্রসেসটা এবার এখানে স্টপ। নতুন কিছু উনি প্ল্যানিং করছে বাংলাদেশের মানুষকে হয়তো ডাইভার্ট করার জন্য। কেননা ব্যাংকের যে ভান্ডার খালি হয়েছে সেটা আমেরিকার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য পাওয়ার কথা ছিল। আর ডোনাল্ড ট্রাম্প আসার পরে তো দেবে না, এটা একদম শিওর কথা। জো বাইডেন শেষমেশ আর কিছু দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। দেখা যাক সেটা কোন দিকে দাঁড়ায়, এটা আপনার নজরে রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, ভারত কিন্তু প্রথম থেকে বাংলাদেশের বিষয়ে ব্যাকফুটে ছিল। আমি আপনাদেরকে 3টে বিষয় বলবো। 1 নম্বর হচ্ছে, বাংলাদেশ আর আসাম সীমানায় আসামে একটা মন্দির নির্মাণ কার্য চলছিল। সেখানে বর্ডার হিসাবে একটা মাঝখানে নদী আছে, কোনো কাঁটাতার নেই ভারত আর বাংলাদেশের বর্ডার হিসাবে। তো সেইখানে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স এসে ওই মন্দির নির্মাণ কার্যটিকে স্টপ করে দেয়। যদিও পরবর্তীকালে আলোচনার মাধ্যম দিয়ে সেটা চালু হয়েছে। এটা ভালো করে বুঝতে হবে যে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স আসামের সীমানায় এসে আসামে আমাদের যে বিএসএফ ছিল তাদেরকে বলেছে এটা বন্ধ করতে হবে। তারা সেটা বন্ধ করেছে। পরে একটা মিটিং করে আলোচনা করে সেই কাজ আবার পরে চালু হয়েছে। তো ভারত কিন্তু ব্যাকফুটে ছিল। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে প্রথম কিন্তু ভারতের পতাকা অবমাননা করা হয়। তারপরেও বাংলাদেশের হাই কমিশনারকে ভারত সরকার কেন ডেকে প্রশ্ন করলো না যে আপনার দেশে আমাদের দেশের পতাকা অবমাননা হচ্ছে কেন?
আপনাদের কি মনে হয় না যে বাংলাদেশের মতন একটা দেশ এরকম পতাকা অবমাননা করছে ভারতের, তারপরেও ভারত সরকার সেই দেশের হাই কমিশনারকে ডাকলো না, কিছু প্রশ্ন করলো না? এটা কি মনে হয় ব্যাকফুট না? তৃতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যখন আমাদের স্বরাষ্ট্র সচিব গেল, তবে সেটা 4 মাস পরে কেন, এত দেরি করে গেল কেন? এবার এই বিষয়গুলো আলোচনা করলে দেখা যাবে যে বাংলাদেশ নিয়ে ভারত সরকার প্রথমে একটা অন্যরকম স্ট্যান্ড নিচ্ছিল। ম্যাডাম শেখ হাসিনা আসার পরে ভারত যেটা কল্পনা করেছিল যে বাংলাদেশ সেটা এটা করতে পারে, এটা এটা করতে পারে, কিন্তু বাংলাদেশ উল্টো দিকে খেলাটা খেলিয়েছে। সেটা তার পরিস্থিতির কারণে হোক, সেটা বহির্বিশ্বের কোনো প্রেসারে হোক, মদদে হোক, আমেরিকা হতে পারে, চায়না হতে পারে, বা পাকিস্তান হতে পারে, তাদের মদদে বাংলাদেশ উল্টো খেলা খেলেছে। তাই ভারত প্রথম থেকে যেই প্ল্যানিং এ চলছিল সেই প্ল্যানিংটা কিন্তু কাজ লাগেনি, অর্থাৎ ভারত কিন্তু তার প্ল্যানিং চেঞ্জ করেছে। ভারত প্রথম থেকে ময়দানের বাইরে দাঁড়িয়ে সবকিছু অবজার্ভ করেছিল। যখন দেখলো যে আমরা যখন ময়দানের বাইরে আছি, তো তখন ময়দানে অন্য কেউ এসে খেলার সুযোগ পেয়ে যাচ্ছে, পাকিস্তান, চায়না, এরা কিন্তু ময়দানে এসে খেলার সুযোগ পেয়ে যাচ্ছে। শেষমেশ ভারত 4 মাস পরে ময়দানে ঢুকলো। এই পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। ভারত 4 মাস পরে ময়দানে ঢুকলো। ভারত কিন্তু বাংলাদেশের সাথে চাইলে পুরোপুরি ট্রেড বন্ধ করতে পারতো। বাংলাদেশের সাথে ট্রেড বন্ধ করলে ভারতের যেটুকুনি ক্ষতি হবে এটা এমন বিশাল কিছু না। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারতবর্ষ। ইকোনমিক্যাল দিক থেকে ভারত পৃথিবীর 4 নম্বর জায়গায় দাঁড়িয়ে আছে। তো এত বড় দেশের খুব একটা বড় ক্ষতি হতো তা নয়, কিন্তু ভারত চাইছে না যে বাংলাদেশের ময়দানে অন্য কেউ খেলুক। তাই ভারত পুরো ব্যাপারটাকে ট্যাকেল করার জন্য নিজে ময়দান থেকে একটু দূরে থাকলেও প্রথমে, পরে ময়দানে নেমে পড়েছে। অর্থাৎ ভারত কিন্তু বাংলাদেশের সাথে কোনো ট্রেড অফ করবে না। ভারত আস্তে আস্তে বাংলাদেশের মেডিকেল ভিসাগুলোকে অনেক সহজ করে দেবে। ট্যুরিস্ট ভিসা না দিলেও বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা ভারতে এসে সেই দেশের জন্য ভিসা অ্যাপ্লাই করে, তাদের ভিসাগুলো দেওয়া শুরু করে দেবে খুব তাড়াতাড়ি, দেখবেন। তো ভারত আস্তে আস্তে বাংলাদেশের যে সম্পর্কটা টাইট করে ফেলেছিল সেটাকে ঢিলে করবে, তার কারণ বুঝতেই পারছেন। এবার একটা কথা বলি, অনেকে হয়তো ভাববেন যে ভারত কি তাহলে মাথা নোয়ালো? তা না, ভারত মাথা নোয়ায়নি। ভারত তার প্ল্যানটা চেঞ্জ করেছে। অনেকে বাংলাদেশ থেকে বলছিল যে ভারতের সঙ্গে যদি বাংলাদেশের সম্পর্ক না থাকে তাহলে ভারত শুকিয়ে যাবে, ভারতের দুর্দশা চলে আসবে, ভারত এটা একটা বহুত কিছু বলছিল। আমি বাংলাদেশেরই একটা ছোট্ট প্রতিবেদন আজকে আমি আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন এটা বাংলাদেশের মানুষ বলছে, আমরা বলছি না। তো ভিডিওটা দেখুন। 30 লাখ ভিসা বাংলাদেশ পেতো, এটা একটা বেনিফিট ইন্ডিয়াও পেতো, এটা একটা বেনিফিট বাংলাদেশও পেতো। যেহেতু আমাদের আর কোনো প্রতিবেশী দেশ নেই, আমাদের এই বেনিফিটটা অন্য কোনো দেশ থেকে নেওয়ার সুযোগ নাই। 30 লাখ লোক পাকিস্তানে গিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে না, 30 লাখ লোক চায়না গিয়েও বাংলাদেশের কোনো উপকার হবে না, কিন্তু ইন্ডিয়াতে গিয়ে খুব কম খরচে চিকিৎসা ভ্রমণ টমন করতে পারে। এতে ভারতের কিছু উপকার হয়, বিশেষ করে ক্যালকাটা মার্কুইস স্ট্রিট জেগে থাকে বাংলাদেশের উপরে টোটালি। বিশাল ভারতে এটা এমন কিছু না, ম্যাক্সিমাম আমেরিকান ভাবে যে আমেরিকাই সারা বিশ্ব, ম্যাক্সিমাম বাঙালি ভাবে ক্যালকাটাই ভারত। ক্যালকাটার বাইরেও বিশাল ভারত আছে। বাংলাদেশ দিয়ে ভারতের মেইনল্যান্ডে ডিস্টারবেন্স হবে, ভারতের দুর্ভিক্ষ হবে, এটা হবে না, কিন্তু বাংলাদেশের দুর্ভিক্ষ হতে পারে। এমন কি না যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের কাছে নতজন হবো, এটা প্রশ্নই আসে না। এই নতজন হওয়ার কথাটা 7-8 দিন ধরে আসলো থেকে কেন আনা হলো? আমি তো এটা আনার কোনো কারণ পাই না। ভারত কি 1 ইঞ্চি জমিতে ঢুকেছে বা ঢুকবে? কিন্তু ভিসা বন্ধ থাকলে, বর্ডার বন্ধ থাকলে বাংলাদেশের ফুড ক্রাইসিসটা বাড়বে, বাণিজ্য এফেক্ট হবে, এবং সারা বিশ্বের অনেক দেশ বাংলাদেশে ইনভেস্ট করবে না, যে দেশটা থেকে বের হওয়ার উপায় নেই। তো এটা একদম সঠিক এবং পরিষ্কার বিশ্লেষণ। ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে ভারতে দুর্ভিক্ষ দেখা দেবে না, বাংলাদেশে দেখা দিতে পারে। আরেকটা কথা হচ্ছে, সত্যি বাংলাদেশের বহু মানুষ মনে করে কলকাতাটাই ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষ যে কত বড় সেটা তারা কল্পনা করতে পারে না। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে যে ইউনিসেফ ভারতের সাথে যুদ্ধ কেন খেলছিল? কেননা ইউনিসেফ জানতো যে ভারত কখনোই বাংলাদেশের উপরে অ্যাটাক করবে না, ফার্স্ট অ্যাটাক তো করবেই না। কেন করবে না? ভারতের ফার্স্ট অ্যাটাক পলিসিই নেই। ভারত কোনো দেশের উপরে প্রথম আক্রমণ করেছে এরকম কোনো পলিসি নেই, তাই সেটা করবে না। দ্বিতীয় কথা তো বাংলাদেশের উপর করবেই না, কেননা বাংলাদেশের সাথে ভারতের একটা অন্যরকম সম্পর্ক। আর বাংলাদেশে যেহেতু ম্যাডাম শেখ হাসিনাকে ভারত পাঠাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ভারত যদি আক্রমণ করে, বাংলাদেশে যদি বহু মানুষ মারা যায়, তবে সেই দেশের সাথে কখনো আমাদের দেশের আর ভালো সম্পর্ক হবে না। সম্পর্ক হতে পারে, তো সেটা গাজরই হবে, ভালো সম্পর্ক হবে না। এটা ইউনিসেফ খুব ভালো করে জানতো, সেই জন্য ওই যুদ্ধ খেলাটাকে খেলেছে, আর কিছু না। যাই হোক, এবার আসি লাস্ট পয়েন্টে। ইউনিসেফ ভোটটাকে 1 বছর পিছলো কেন? 1 বছরেরও বেশি সময় পিছোচ্ছে। অলরেডি আগস্টের পরে উনি ক্ষমতায় এসছে, আগস্টে 4 মাস, আর ওদিকে 1 বছর 16 মাস, আবার ওদিকে বলছে যে কিছু টাইম লাগতে পারে। এই লম্বা সময় নেওয়াতে বাংলাদেশে কি কি সমস্যা আসতে পারে? এই লম্বা সময় নেওয়া হয়েছে কাদেরকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য। প্রথম কথা হচ্ছে, বিএনপি জামায়াত ক্ষমতায় চলে আসতে পারে এই সময় নির্বাচন করলে, এটা 100%। এটা ইউনিসেফ চাইছে না, কিন্তু কোনো একটা রাষ্ট্র সুন্দর এবং পরিকাঠামো দিক থেকে সব ঠিকঠাক ভাবে চালানোর জন্য সেই রাষ্ট্রে নির্বাচিত সরকার দরকার আছে, আর না হলে রাজতন্ত্র দরকার আছে। বাংলাদেশে রাজতন্ত্র নেই, বাংলাদেশে যে সরকার আছে সেটা নির্বাচিত সরকার না। এটা ইতিহাস সাক্ষী যে এই ধরনের সরকার কখনই দেশের সম্পূর্ণ বিকাশ করতে পারে না। তাহলে নির্বাচন দিয়ে যত শীঘ্র সম্ভব বাংলাদেশে সরকার নিয়ে আসতে হবে, বাংলাদেশটাকে ঠিকঠাক ভাবে পরিচালনা করার জন্য।
কিন্তু ইউনূস স্যার সেটা করছেন না কেন? তিনি কি জানেন না? অবশ্যই জানেন। ওনাকে সমস্ত রাজনৈতিক দল বহুদিন ধরে বোঝাচ্ছে যে দেশ চালাবার জন্য একটা নির্বাচিত সরকার দরকার আছে। কিন্তু ইউনূস স্যার চালাকি করছেন। এই চালাকির পেছনে কারণ কি? একটা নয়, অনেকগুলো কারণ আছে। ১ নম্বর হচ্ছে উনি জানেন যে এই সময় নির্বাচন হলে বিএনপি জামায়াত ক্ষমতায় আসবে। সেটা ওরা চাইছে না। কেন চাইছে না? তিনি চাইছেন যেই ছাত্ররা এই আন্দোলনটাকে সামনে থেকে করেছে, ওই সার্জিস, ওই হাসনাত থেকে শুরু করে আরো কিছু আছে। এরা রাস্তায় পড়ে মার খাবে। এরা রাস্তায় পড়ে মার খাবে যদি বিএনপি জামায়াত ক্ষমতায় আসে। আর যদি বিএনপি জামায়াত ওদেরকে দয়া করে টিকিট ফিকিট দেয় তো জিতে যাবে। না হলে এরা যাবে কোথায়? আওয়ামী লীগ পার্টি তো এদেরকে ছাড়বে না। শেখ হাসিনা একদিন একদিন তো ফিরবে দেশে। সেই জন্য ইউনূস স্যার এই ছাত্রদের সাথে মিলিতভাবে একটা টাইম নিচ্ছে। আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা লিখে রাখুন, এই ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করবে। নির্বাচনের আগে এরা একটা রাজনৈতিক দল গঠন করে ময়দানে নামবে ভোটের জন্য। কিন্তু অতটাই কি সহজ হবে? এতদিন সময় কি বাংলাদেশ সরকার পাবে, বর্তমান সরকার? আমার তো মনে হয় না। কেননা জো বাইডেন চলে যাওয়ার পরে ট্রাম্প যখনই আসবে, তখনই যে আর্থিক সাহায্য বাংলাদেশ হাত পাতবে সেটা কিন্তু ট্রাম্প করবে না। আরো কিছু সমস্যা বাংলাদেশের জন্য তৈরি হবে। আমি এর আগেও আপনাদের বলেছি, ভারত কিন্তু প্ল্যান চেঞ্জ করেছে। প্ল্যান চেঞ্জ করেছে। এর বাইরে আমি আর কিছু বলব না। তো বাংলাদেশে ১ বছর ইউনূস স্যার থাকবে, এটা আমার মনে হয় না। আর সেই রকম পরিস্থিতিতে কি হতে পারে? বাংলাদেশের সাধারণ মানুষ আবার একটা বিদ্রোহ করতে পারে। সেরকম পরিস্থিতি আসতে পারে। বাংলাদেশের ইকোনমিক্যাল কন্ডিশন এরা ঠিক করতে পারবে না। তখনই বাংলাদেশের যখন অর্থনীতি পুরোপুরি ভেঙে যাবে, তখন বাংলাদেশের মানুষ একটা বিদ্রোহ করবে। বিএনপি অলরেডি ক্ষমতায় বসার জন্য হুটোপাটি করছে। জামাতও চাইছে এই সময় যদি নির্বাচনটা হয়, তবে আওয়ামী লীগ এই সময় ক্ষমতা আসতে পারবে না। আমরা বিএনপির সাথে মিলেমিশে একটা ক্ষমতায় পৌঁছে যেতে পারবো। তারপরে যেই সিংহাসন সেটাকে ভোগ করি। তো বিএনপি আর জামাত কিন্তু ইউনূস স্যারকে এবার প্রেশার দেওয়া শুরু করে দেবে। বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হবে। মানে বর্তমান যে সরকার, তাদের সাথে রাজনৈতিক দলেরটাও বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হবে। ছাত্ররা কিন্তু ইউনূস স্যারকে তেল মাখিয়ে যাচ্ছে যে আপনি এখন নির্বাচন দেবেন না, আমরা একটা সংগঠন তৈরি করি। কারণ রাজনৈতিক সংগঠন তৈরি করতে সময় লাগবে। তাদেরকে অনেক অর্থ, অনেক ব্যক্তি, অনেক পজিশন সব ঠিক করতে হবে। ওই ছাত্ররা যাদেরকে নির্বাচনে নিয়ে আসবে, তাদেরকে তো অলরেডি এখন এখানে ওখানে চাকরি বাকরি দিয়ে একটা জায়গা করতে হবে, একটা তাদের বেস তৈরি করতে হবে। মানে সবাই সবার ধান্দায় ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে। মাঝখান থেকে শেখ হাসিনার কি সুবিধা হবে? ইউনূস স্যার যত সময় নেবে, তো আওয়ামী লীগ পার্টির যারা মানুষ রয়েছে তারা একটা বছরেরও বেশি সময় পেয়ে যাবে ময়দানে আবার নিজেদেরকে সংগঠিত করার। তো তাদের কাছে কিন্তু যথেষ্ট লম্বা একটা সময় হয়ে গেল নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে স্ট্রং করা, ভাবা, প্ল্যানিং করা। ১ বছর মানে ৩৬৫ দিন, তো তারও বেশি সময় তারা পাবে। অর্থাৎ মাঝখান থেকে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ পার্টির নিজেকে মজবুত করার জন্য একটা সময় ইউনূস স্যার করে দিয়েছে। বিএনপি জামায়াতকে সিংহাসন থেকে একটু দূরে ঠেলার জন্য ছাত্রদেরকে একটা সুযোগ করে দিয়েছে। এরপরে নির্বাচনটা চারমুখী হবে, বিএনপি, জামায়াত, ছাত্র এবং আওয়ামী লীগ পার্টি। আর তার আগেই যার সম্ভাবনা খুব রয়েছে, বাংলাদেশে আরেকটা বড়সড় একটা আন্দোলন হতে চলেছে। এটা আপনারা মিলিয়ে নেবেন। বাংলাদেশে কিন্তু পিকচার এখনো বাকি আছে। বারবার করে আমি বলছি একই কথা। বাংলাদেশে এখনো যা হয়েছে, হয়েছে তো বটে, এটা ট্রেলার। বাংলাদেশের পিকচার এখনো বাকি আছে। এটা হবে। ১ বছর লাগতে পারে, ১.৫ বছর লাগতে পারে। বাট বাংলাদেশে কিন্তু বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে এখনো বাকি আছে। সেটা বাংলাদেশের মানুষই ঘটাবে। বাংলাদেশের মানুষই থাকবে সামনে থেকে। তো আমার মনে হয় যে ইউনূস স্যারের বুড়ো বয়সে যে স্বপ্ন, যে গদিতে বসে থাকা, এটা খুব একটা বেশি দিন চলবে বলে মনে হয় না। বাংলাদেশের মানুষ ওনাকে টেনে ছুঁড়ে ফেলে দিতে পারে, যার সম্ভাবনা আছে। তারপরে তো ডোনাল্ড ট্রাম্প আসছে, তারপরে একটা সমস্যা ক্রিয়েট হবে। এতটা সহজ ওনার জন্য হবে না। উনি যেটা ভাবছে যে গদিতে বসে থাকবো, হবে না। মানুষ অসহায় ফিল করছে, বাংলাদেশের মানুষ আর্থিক দিক থেকে, সব দিক থেকে কিন্তু একটা ভঙ্গুর অবস্থার মধ্যে যাচ্ছে দিন দিন। তো তারা সেটা বেশি দিন সহ্য করবে না। যাই হোক, আশা করছি আপনাদের এই ছোট্ট বিশ্লেষণ পরিষ্কার করে দেবে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকার কি করতে চেয়েছিল, কেন করেছে, ফিউচারে কি হতে পারে। যদি ভিডিওর বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।